আমাদের আজকের অতিথি মমিনুল হক ফাহিম ভাইয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। ভাইয়া স্বাগতম। ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন? আমার কথা কি? জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ অনেক কষ্ট করে আমাদের পর্যটন লিপির লাইভে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, জি আপনাকে অসংখ্য বন্ধুরা ধন্যবাদ আপনারা যারা আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বন্ধুরা আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদের লাইভটি দেখছেন, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন পবিত্র রমজান মাস চলছে, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এবং সেই সাথে আপনারা সবাই অবগত আছেন যে আমরা ঠিক গত বছরের ন্যায় এই বছরটিতেও একটি ভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। একটি করোনা নামক যেই ব্যাধি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, তো আমরা একটি ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই সময়টার মধ্যে আসলে আমরা যারা পর্যটন প্রেমী বা আমরা যারা ভ্রমণ প্রেমী, আমরা যারা ঘুরতে ভালোবাসি, এই সময়টি আসলে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং একটি সময়। তো এই হতাশা বা এই খারাপ লাগাটুকুকে দূরে সরিয়ে আমরা ভার্চুয়ালি যতটা সম্ভব ট্রাভেলিং নিয়ে কথা বলার চেষ্টা করছি। ট্রাভেলিং জিনিসটাকে ভার্চুয়ালি যতটা এনজয় করা যায়, যতটুকু প্রাণবন্ত করা যায়, সেই চেষ্টা আমরা করে আসছি। তো আজকে যিনি আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি একটু ভাইয়ার পরিচয় আমি করিয়ে দিচ্ছি। যিনি আছেন আজকে আমাদের সাথে, আমাদের সম্মানিত অতিথি মুমিনুল হক ফাহিম। উনি পেশাগতভাবে সিটি ওভারসিজ ট্রাভেল এজেন্সির একজন সম্মানিত ম্যানেজিং পার্টনার, এবং সেই সাথে ফুডিজ লাইফ নামে একটি প্রতিষ্ঠানের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন। তো ফাহিম ভাই, আমি ফাহিম বলে আপনাকে সম্বোধন করলাম। জি জি অবশ্যই। আহ, জি ধন্যবাদ ফাহিম ভাই। আমি একটু আমরা এখন সরাসরি আমরা আলোচনায় চলে যাব। তো আলোচনার শুরুতে জানতে চাচ্ছি যে আপনার সম্পর্কে যদি একটু বলেন যে আপনি এখন কোথায় মানে থাকেন, কোথায় বসবাস করছেন, বা আপনার শৈশব কিভাবে কোথায় কেটেছে, এই সম্পর্কে আপনার সম্পর্কে যদি আমাদেরকে কিছু একটু বলতেন। জি প্রথমে ধন্যবাদ জানাবো পর্যটন লিপিকে আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আর আমি মুমিনুল হক ফাহিম, আমি সিলেট জেলার বাসিন্দা এবং আমার জন্ম থেকে আমি সিলেটে। আর বর্তমানে আমি আছি আমার বাবার যে প্রতিষ্ঠান সিটি ওভারসিজ ট্রাভেলস এজেন্সি, এইটার ম্যানেজিং পার্টনার হিসেবে বর্তমানে দায়িত্বরত আছি। আর আমার পড়াশোনা 2013 সালে এসএসসি ছিল, 15 সালে এইচএসসি এবং 2020 সালে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়। তো এখন পড়াশোনা থেকে একটু বাইরে আমি মানে বিজনেসে টাইম দিচ্ছি। আর আল্লাহর রহমতে এখন যে আমাদের যে সবারই যে সমস্যাটা মানে করোনা ভাইরাসের বর্তমানে যে সিচুয়েশনটা আছে, সিচুয়েশনের পরও আমরা যে সুস্থ আছি, তো আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া জানাই। আর সবাই অবশ্যই সেফে থাকবেন, এটাই কামনা করি। আপনার মাইক কথা শোনা যাচ্ছে না, মেবি মিউটে আছে। সরি সরি সরি। হ্যাঁ, জি থ্যাংক ইউ। যেটা বলতে চাচ্ছিলাম যে একটি জিনিস জেনে খুব ভালো লাগলো যে আপনি সিলেট অঞ্চলের মানুষ, এবং সিলেট হচ্ছে একটি পর্যটন বান্ধব এলাকা, এবং এবং সমগ্র সিলেট বিভাগটাই কিন্তু মানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশের অন্যতম প্রধান একটি মানে টুরিস্ট স্পট বা ডেস্টিনেশন আমরা বলতে পারি সিলেটকে। তো সেই জায়গা থেকে যেহেতু আপনার শৈশবটা সিলেটে কেটেছে বা আপনি একজন সিলেটের বাসিন্দা, তো সেই জায়গা থেকে একটু আমি জানতে চাচ্ছি যে আপনার আসলে এই যে ভ্রমণ করা বা ট্রাভেলিং, আজকে আমরা যখন আপনাকে নিয়ে হচ্ছে ফেসবুকে যখন আমরা পোস্ট দিলাম, তো সেইখানে আমরা আমাদের যারা ফ্যান ফলোয়ার্স আছে সবাই একটা জিনিস লক্ষ্য করেছে যে উম, আপনি বাংলাদেশের 64টি জেলা আপনি ঘুরেছেন। তো এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তো
এই মুহূর্তে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার এই ভ্রমণের শুরুটা কিভাবে হলো আসলে, মানে অ্যাজ এ ট্রাভেলার বা ঘোরার যে ইচ্ছেটা সেটা কিভাবে আসলো আপনার মধ্যে, যদি এই ব্যাপারে একটু বলতেন আমাদের। যে ভ্রমণ আসলে মনে করেন সবারই মানে চায় যে যখনই একটু রিল্যাক্স থাকতে চায় বা ফ্রি হয় বা একটু হাতে টাকা পয়সা থাকে, সবাই চায় যে একটু ভ্রমণ করুক, মানসিক প্রশান্তি আসুক। সো আমি অবশ্যই এর বিকল্প নয়, আমিও সবসময় ভ্রমণ করতে পছন্দ করি। তো ভ্রমণের স্টার্ট হয়, আমার যে জার্নিটা স্টার্ট হয় ওইটা 2018 সালে। আমি আপনার গাজীপুরে একটি প্রোগ্রাম ছিল, প্রথম আলো বন্ধু সভা। সো ওই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি, 2 দিনের প্রোগ্রাম ছিল, তাঁবুতে বাস করা সহ অনেক এনজয়েবল একটা মোমেন্ট ছিল। সো এই প্রোগ্রামের পর আমার ফ্রেন্ড একটা বাড়ি ছিল আপনার নারায়ণগঞ্জে। সো তার সাথে আমি তার বাড়িতে মানে ভ্রমণ করতে যাই, মানে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টটা দেখার জন্য তার সাথে আমি চলে যাই। সো এই নারায়ণগঞ্জ দিয়েই মূলত আমার যে 64 জেলা যে ভ্রমণ মানে স্টার্ট হয়, জার্নিটা শুরু হয় নারায়ণগঞ্জ দিয়ে। তবে ওই সময় আমার কোনো ধারণাই ছিল না যে আমি এক সময় 64 ডিস্ট্রিক্ট কমপ্লিট করব। তখন জাস্ট গাজীপুরের পাশেই, ঢাকার পরে নারায়ণগঞ্জ। সো এই কারণে জাস্ট নারায়ণগঞ্জটা ঘোরা হয়েছিল। আর এই নারায়ণগঞ্জ ঘুরে, মুন্সিগঞ্জ ঘুরে আমি সিলেটে ব্যাক করি। তারপর 2018 জানুয়ারিতে আবার আমাদের ফ্যামিলি একটা ট্যুর ছিল, প্রায় 17 জন ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবন ঘুরে আসি। তো আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সো আমাদের সবসময় মানে 4 মাসের সেমিস্টার ছিল। পাবলিক এবং আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটু ডিফারেন্ট, বা প্রাইভেট ইউনিভার্সিটিতে 4 মাস পর পর আপনার সেমিস্টার ব্রেক থাকে। তো আমাদের সেম এরকম, মানে 4 মাস পর সেমিস্টার ব্রেক ছিল, 1 সপ্তাহ বা 8 দিন বা 6 দিন। সো আমি সবসময় চেষ্টা করতাম যে এই ব্রেকের সময়টা কিভাবে কাজে লাগানো যায়, কারণ 4 মাস টানা পরিশ্রম, পড়ালেখা, অ্যাসাইনমেন্ট, অনেক কষ্ট, প্যারা। সো এই যে জিনিসগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমি সবসময় চেষ্টা করতাম যে এই 4 মাস পর যে 1 সপ্তাহ টাইম পেতাম, আর বসে থাকা মানে পসিবল না বাসায়। সো আমি আমার ফ্রেন্ড, আমার খুবই ক্লোজ 2 ফ্রেন্ড, জুনেল এবং রাজু। সো তাদেরকে নিয়ে আমি 2018 সালে এপ্রিলে, যেহেতু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাস পর, এপ্রিলের এন্ডের দিকে আমি রাজশাহী ডিস্ট্রিক্ট ঘুরতে যাই। তো রাজশাহী জেলার আপনার রাজশাহী বিভাগের 8টি জেলা আছে। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, এই জাস্ট 3টা, এবং সিরাজগঞ্জ, 4টা জেলা ঘুরে আমি আবার সিলেটে ব্যাক করি। তখন আমার কোনো পরিকল্পনাই ছিল না যে আমি 64 জেলা ঘুরবো। তখন তারপর যখন আবার আরেকটা সেমিস্টার ব্রেক আসে, মানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের পর, আগস্টের এন্ডের দিকে আবার আমি আরেকটা ডিস্ট্রিক্ট ঘুরতে বের হই। তো আগস্টের পর যখন আমি ব্যাক করি বাসায়, তখন আমি দেখলাম যে আমার হাতে প্রায় 15টা জেলার মতো, তার চেয়েও বেশি ডিস্ট্রিক্ট ঘোরা হয়ে গেছে। তখন আমি মনে মনে একটা প্ল্যান করলাম, যেহেতু এত বেশি ঘোরা হয়ে গেছে, ঘুরতে আমার ভালো লাগতেছে, এবং ঘোরার সময় আমি আপনার ফটোগ্রাফি, মানে মোবাইল দিয়ে আমি ফটোগ্রাফি করতেছি, এগুলো আবার বিভিন্ন ফটোগ্রাফি এক্সিবিশনও সাবমিট করছি। এবং উম, তারপর আমি আপনার বিভিন্ন ব্লগ দেখি, এগুলো পছন্দ লাগে ব্লগ করতে। সো এগুলো দেখে আমার আরেকটা ইচ্ছা হয় যে আমি কেন 64 জেলা কেন ঘুরতেছি না। কারণ এই সময়টা যদি আমি কাভার করি, আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে, তবে বিশ্বাস ছিল। আর এই সময় আমি মানে আপনার আরো 2 জন ছিলেন। একজন আপনার সাকিয়া নামের মহিলা, উনি পেশাগত ডাক্তার, উনি 64 জেলা ভ্রমণ করছেন, এরকম একটা পোস্ট আমি ফেসবুকে পাই। তো উনারটা দেখে আমার ইন্সপায়ারটা আরো বেড়ে যায়। কয়েকদিন পর দেখে আরেকজন, মানে ভাই আরেকজন, উনিও 64 জেলা ভ্রমণ করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, ট্রাভেলার্স অফ বাংলাদেশ, তারপর বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, ওগুলোতে পোস্ট দিচ্ছেন। তো তাদেরটা দেখে আর মনে করেন স্থির থাকতে পারিনি। তারপর আমি মানে হাতে কলমে টার্গেট নেওয়া শুরু করে দিই যে আমাকে এই 64 জেলা কমপ্লিট করতে হবে। তো এভাবে 4 মাস পর পর যে আমি সেমিস্টার ব্রেক পাই, ওই সেমিস্টার ব্রেকে আমি টার্গেট করি যে এই 1 সপ্তাহের ভিতরে আমাকে একটা বিভাগ কমপ্লিট করতে হবে। সো আল্লাহর রহমতে এভাবে আমি 2018 সাল, 2019 সাল, 2020 সালের ফেব্রুয়ারির 1 তারিখে আমার আল্লাহর রহমতে 64 ডিস্ট্রিক্ট কমপ্লিট হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া, খুব ভালো একটা স্টোরি ছিল। তো জানতে চাচ্ছি একটা জিনিস, যে যখন আপনি এভাবে ইউনিভার্সিটি লাইফে আপনার জার্নিটা স্টার্ট করেন, আস্তে আস্তে 64টা জেলা আপনি ভ্রমণ শেষ করেছেন, তো যখন এভাবে ঘুরতে যেতেন স্টুডেন্ট লাইফে বা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায়, তখন আপনার ফ্যামিলি থেকে কোনো প্রতিবন্ধকতা আসতো কিনা? দেখা গেছে যে অনেক, আমিও যখন হয়তো স্টুডেন্ট ছিলাম, যখন ঘুরতে যেতাম, অনেক সময় হয়তো বা মানে আহ, এক ধরনের মানে ফ্যামিলির ফ্যামিলি থেকে মতামতের প্রতিবন্ধক বাইরে, আসতো। হ্যাঁ, প্রতিবন্ধকতা, জি। তো এই ক্ষেত্রে আপনি কোনো ধরনের প্রতিবন্ধকতা আপনি
ফেস করেছেন কিনা, বা করলে সেটা কিভাবে ওভারকাম করতেন? যে এটা সবার মতোই আমিও ফেস করেছি। ফার্স্টে আমার আম্মু মানে খুবই মানে টিভি দেখতেন সবসময়, সো বাংলাদেশের সবসময় রোড অ্যাক্সিডেন্টটা কমন। করোনা ভাইরাসে যতজন মানুষ মারা গেছে তার চেয়ে বেশি কিন্তু বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সো আমার আম্মু সবসময় যখনই আমি বলতাম যে আমি ঘুরতে যাব, ফার্স্টেই কথা বলতেন, না দরকার নাই, রোড অ্যাক্সিডেন্ট, এই সমস্যা সেই সমস্যা, নেক্সট সেমিস্টার পর যাইস, মানে এটা সবসময় বলতেন। তো আমি বললাম আম্মু নেক্সট সেমিস্টার চলে আসছে, না নেক্সট সেমিস্টার। তো এটা অবশ্যই ওভারকাম করা খুবই ডিফিকাল্ট ছিল, কারণ বাবা মার মানে পরামর্শের বাইরে গিয়ে আবার কিছু করাও ঠিক না। সো আমি কনভিন্স করি অনেক কষ্ট করে যে না, আমি তো, আমার সাথে তোমার ফ্রেন্ড আছে, এই এরকম না যে আমি একা একা ঘুরতে যাচ্ছি, আমার ক্লোজ ফ্রেন্ড আছে, ওরা নিজেরা বাসায় আসছে, ওদেরকে ইনভাইটেশন দিতাম যে বাসায় এসো, তাহলে আমার একটা প্লাস পয়েন্ট এড হবে। তো ওরা ওরা আমার বাসায় আসতো, আমি ওদের বাসায় যেতাম, ওদের আম্মু আব্বু বলতাম যে আন্টি আমি আছি, অসুবিধা নেই। সো আমার ক্লোজ ফ্রেন্ড যখন বাসায় আসতো তখন আম্মু একটু সাহস পেতেন যে না ঠিক আছে, যেহেতু ওরা তিনজন মিলে যাচ্ছে, খুবই ক্লোজ ফ্রেন্ড, অনেক বছর ধরে বাসায় আসতেছে। সো আল্লাহর রহমতে এভাবে কনভিন্স করার চেষ্টা করি। তো ফার্স্টে যে মানে কনভিন্স করাটা একটু হার্ড, বাট নেক্সটে কনভিন্স করাটা আর একটু ইজি হয়ে যায়, তারপর আর একটু ইজি হয়ে যায়। আর আমার তো মানে ভ্রমণে মানে ইয়েটাই ছিল যে আমি সেমিস্টার পর যাব, মানে এটা ফিক্স ছিল। আমি বলেই রাখছি যে সেমিস্টার পর আমি 4 মাস পড়াশোনা করব, সেমিস্টার পর আমাকে মানে ভ্রমণে যেতে হবে ইনশাআল্লাহ। সো এভাবে আল্লাহর রহমতে যে ওভারকামটা আমি ইয়ে যাক, ভালো লাগলো। এটা আসলে অনেকের জন্য একটা লেসন, কারণ দেখা গেছে অধিকাংশ স্টুডেন্টেরই এই জি। ধাপটা পার হয়ে তারপর কোথাও ঘুরতে যেতে হয়, যারা এজ এ স্টুডেন্ট যারা ট্রাভেল করে। তো একটা জিনিস জানতে চাচ্ছি, যেহেতু আপনি 64টা জেলা ঘুরেছেন, বাংলাদেশের আসলে এক একটা অঞ্চলের এক এক ধরনের টেস্ট থাকে। উম, ধরেন আপনি চিটাগং এ হচ্ছে যে ধরনের নেচারের ফ্লেভারটা পাবেন, সিলেটে হয়তো একটু ডিফারেন্ট, বা আপনি যদি হচ্ছে ডিফারেন্ট, উত্তরবঙ্গের দিকে রাজশাহীতে যান ডিফারেন্ট, খুলনাতে তখন আবার ডিফারেন্ট। ডিফারেন্ট। জি। হ্যাঁ, রাইট। তো এই এর মধ্যে এই সমগ্র বাংলাদেশের মধ্যে আপনার কোন জায়গার টেস্টটা সবচেয়ে বেশি মানে লেগেছে, এক্সেপশনাল মনে হয়েছে, যে না এই জায়গাটা আসলে অন্য জায়গাগুলোর চেয়ে একটু আলাদা? আহ, আমার সবচেয়ে বেস্ট লাগছে আপনার রাজশাহী যে জেলাটা, রাজশাহী জেলা এবং সম্পূর্ণ বিভাগটা। কারণ রাজশাহী জেলাটা আপনার ওয়ার্ল্ড পলিউশন রিডিউসে মানে টপ র্যাঙ্কিং আছে। হুম তারপর হুম। খুবই নিট এন্ড ক্লিন সিটি, আমি বলবো আমার সিলেটের চেয়েও সুন্দর রাজশাহী। আর আপনার রাজশাহী মানুষগুলা খুবই আন্তরিক। সো আমার কাছে জেলার মানুষগুলা, পরিবেশ, সবকিছুই বেস্ট লেগেছে। যেহেতু রাজশাহীতে 2 বার গেছি, মানে আমার এক্সপিরিয়েন্সটা 2 বারই ভালো ছিল। তো আমি বুঝতে সবাইকে পেরেছি। সাজেস্ট করি যে সিলেটের পর কক্সবাজার তো এগুলা মানুষ এমনিতেই যায়, তো হ্যাঁ, আপনারা সবাই ট্রাই যাচ্ছে। করেন রাজশাহীতে একটু ঘোরা। জি। ঠিক। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি আরেকটা ব্যাপার, যে সেটা হচ্ছে যে ধরেন আপনার এই 64 জেলা জেলা ভ্রমণের সবচেয়ে মজার কাহিনী কি ছিল, বা যেটা আপনি এখনো আহ, মনে করেন, বা আপনার যেটা হচ্ছে সবসময় মনে থাকবে, একটা স্মরণীয় ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতেন। স্মরণীয় ঘটনা হচ্ছে তখন আমি ছিলাম আপনার দিনাজপুরে যাওয়ার পথে। তখন আপনার আমার ফ্রেন্ডরা একবার বলতেছিল যে না, রাত সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর এইখানেই থাকি, মানে এই জেলাতেই থাকি, দিনাজপুরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর একবার বলতেছিল যে না চলে যাই, এই ডিস্ট্রিক্টে চলে যাই। তো আমরা যখন আপনার এই জেলাটার নাম আমি ভুলে গেছি, রাজশাহীর একটা জেলা ছিল। সো ওই জেলা থেকে আমরা যখন দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিই, তখন মাঝপথে আমাদের একটা ব্রেক হয়। সো এই ব্রেকটা মানে খুবই মানে আপনার অনেক ভীতকর ব্রেক ছিল। আমি নেটে সার্চ করি যে এই জেলা মানে এই জায়গায় কোনো হোটেল আছে কিনা। সো নেটে সার্চ করার সাথে সাথে শুধু মানে প্রতিটাই নেগেটিভ কমেন্ট, যে এই জায়গার এই হোটেলে এই সমস্যা, এই সেই সমস্যা, মানে আমি খুবই ভয় পেয়ে গেছি। আমরা তিনজন ফ্রেন্ড, তিনজনই ফেসবুকে গুগলে সার্চ দিচ্ছিলাম যে এই জেলা কোথাও থাকা যায় কিনা। তখন আমরা একজন আরেকজনের দিকে শুধু তাকাইছিলাম, কারণ তিনজনই মানে অবাক হয়ে গেছিলাম যে এই কি একটা সমস্যা। So, তখন রাতও প্রায় 10টা হয়ে গেছিল, আর এই জায়গায় মানে আসার আগেই শুনছি যে এই জায়গায় মানে যত তাড়াতাড়ি পসিবল মানে লিভ করা, এবং এটা ভারতের সাথে স্থল বন্দর আছে, আচ্ছা। জায়গাটার নাম মনে পড়তেছে না। সো আমি খুবই ভয় পেয়ে গেছি, এবং আমি 100% কনফার্ম ছিলাম যে আজকে আমাদের হয়তো কোনো একটা প্রবলেম হয়ে যাবে, বা ডাকাতি বা বিভিন্ন ধরনের একটা সমস্যা পড়তে যাচ্ছি, 100% কনফার্ম। সো আমি আমাদের যে টাকা পয়সা ছিল ওইটা আমি আমাদের প্যান্টে নামাজ পড়ার সময় যখন আপনার আমার প্যান্ট যে একটু মানে উপরের দিকে তুলি, সো ওই জায়গায় আমি টাকাটা রাখছিলাম, কারণ আমি 100 কনফার্ম ছিলাম যে একটু পরে আমরা এই প্রবলেম
কোন একটা ফেস করব। ঝামেলায় পড়ে। আর মোবাইল টোবাইল এটা হয়তো চলে যাবে এটা বিশ্বাস করছিলাম, বাট আল্লাহর রহমতে রাত প্রায় 12টা 1টার দিকে আমরা দিনাজপুর শহরে এন্ট্রি করি। আর হয়তো আল্লাহর রহমত ছিল, বাবা মার দোয়া ছিল, যার কারণে কোনো প্রবলেম মানে পড়ি নাই। তবে এই মানে রাতের কথা আমার সবসময় মনে হয়, এবং যারাই ট্রাভেলিং করে সবসময় আমার কাছ থেকে যখনই কোনো পরামর্শ চাইছো তাদেরকে আমি সবসময় বলি যে আপনারা সকাল ফজরের নামাজ পড়ি ট্রাভেল স্টার্ট করে দেন, আর সন্ধ্যার ভিতরে আপনারা যে কোনো মুহূর্তে চাইবেন যে হোটেলে মানে চলে আসার জন্য। তাহলে আপনারা সকালের দিকে বেশি টাইম পাবেন, বেশি জায়গা এক্সপ্লোর করতে পারবেন, টাইম বেশি নিতে পারবেন। আর সন্ধ্যার ভিতরে এসে রাতে ভালো ভালো করে ঘুমাতেও পারবেন। তারপর টাউনের যদি টাউনে থাকেন টাউনটাও রাতের বেলাটাও এক্সপ্লোর করতে এক্সপ্লোর করা পারবেন। যায়। সো ওভারঅল জি এক্সপ্লোর করা যায়, এই জন্য এটাই আমার সবসময় সাজেশন থাকে। ধন্যবাদ, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আহ, এবার একটু তাহলে বলেন তো যে হচ্ছে আপনি যে এই যে পুরো বাংলাদেশ ঘুরলেন, তো পুরো বাংলাদেশ ঘোরার সময় আপনার কাছে কি মনে হয়েছে যে আসলে আমাদের এই দেশের যোগাযোগ ব্যবস্থা বলেন, আবাসন ব্যবস্থা বলেন, বা পর্যটন শিল্পের যে ব্যবস্থাপনা, তো সব দিক বিচার করলে আসলে বাংলাদেশ কতটুকু পর্যটন বান্ধব, বা বাংলাদেশকে বাংলাদেশের এই পর্যটন শিল্পকে আরেকটু ভালো করার জন্য আসলে কি করা যেতে পারে বলে মনে হয়? ধন্যবাদ। ফার্স্ট কোয়েশ্চন, পর্যটক বান্ধব। দেখেন আমি বাংলাদেশের নাগরিক, আমি যখন কোনো ডিস্ট্রিক্ট বা কোনো বিভাগে কোনো টুরিস্ট স্পটে ভ্রমণ করতে যাই তখন আমি নিজে একটা প্রবলেমে ফেস করি। মাঝে মাঝে দেখবেন যে আমি যদি আপনার সাথে বা আমার ফ্রেন্ডের সাথে একটু সিলেটি ভাষায় কথা বলি তখন দেখবেন ওরা রিক্সার দাম বা সিএনজির দাম বাড়ায় নিছে। এটা খুবই কমন একটা হুম, প্রবলেম হুম, আমাদের সিলেটে। শুধু সিলেটে না, কক্সবাজার যান, আপনি যে জায়গায় যান, একটু আপনি লোকাল ভাষা ইউজ করবেন ওরা মানে 200 টাকার ভাড়া ওরা 500-600 টাকা বাড়ায় দিবে। এই একটা একটা মানে আমাদের দেশের সবচেয়ে মেজর একটা প্রবলেম। তারপর দেখবেন যখন কোনো আপনার হোটেল মনে করেন আপনি মানে দরদাম করতে চাইতেছেন, তখন দেখবেন পাশে আরো 2-3 জন আছে, ওরাও বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মানে দেখবেন ওরাও মানে ওদের সাথে ইনক্লুডেড আছে। সো আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশের পর্যটন বাড়ানোর জন্য মানে আমি লোকাল সেলে হয়ে যদি এই মানে প্রবলেমটা ফেস করি, বাইরের দেশের যখন টুরিস্ট আসবে তারা তো আরো বেশি এটা ফেস করে। টুরিস্ট আসলে মনে করেন আরো গলা কাটা দাম নেই, 200 টাকার বা মানে 1000-1500 টাকা। সো এই জিনিসগুলো যত তাড়াতাড়ি পসিবল মানে রিডিউস করাটা, যত তাড়াতাড়ি রিডিউস করলে মনে করেন তাহলে আমাদের দেশে পর্যটন শিল্পটা আরো এগিয়ে যাবে বলে আমি মনে করি। তারপর বিভিন্ন ধরনের ফেসিলিটিস আছে, মনে করেন আপনি কক্সবাজারে গেছেন, আপনার একটা ওয়াশরুম প্রয়োজন, দেখবেন যে ওয়াশরুম নাই, কক্সবাজারের বিচ থেকে উঠে কোনো ওয়াশরুম নাই, আপনাকে হোটেলে আসতে হবে। কুয়াকাটাতে গেছেন, একটা ছোটখাটো একটা ওয়াশরুম আছে, তাও লাইন ধরে মানে যেতে হইতেছে। সো এগুলো আমি বিভিন্ন আর্টিকেল পড়ছি, গভর্নমেন্ট থেকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে অনেক পদক্ষেপ নিয়েছে, হাজার হাজার কোটি টাকার বাজেট আপনার পেশ করা হয়েছে, বাট মানে ফিজিক্যালি গেলে কিছুই নেই, জাস্ট এগুলো শুধু হাতে কলমে। আচ্ছা। ধন্যবাদ আপনার একদম অনেস্ট অপিনিয়নটা দেওয়ার জন্য। আসলে এটাই হয়, জি মানে যখন আমরা দেশের বাইরে কখনো কোথাও ঘুরতে যাই, তখন অনেক কিছুই আসলে মানে মনে হয় যে গেলে কেন এই জিনিসটা তো আমার দেশেও থাকতে পারতো, কেন এই বিষয়টা আমার দেশে নাই। জি যেমন আমি আমার দেশের বাইরে খুব একটা ভ্রমণ করার অভিজ্ঞতা নেই, তাও আমি বলি আমি একবার হচ্ছে ভারতের দার্জিলিং যখন যাচ্ছিলাম, তো যেহেতু দার্জিলিং যাওয়ার রাস্তাটা একটা পাহাড়ি রাস্তা, পাহাড়ের উপর দিয়ে যেতে হয়, তো ওইখানে আর পাহাড়ি রাস্তায় তো অনেকগুলো হচ্ছে বাঁক থাকে, একটু পরপরই হচ্ছে টার্ন করতে হয়। তো ওই জায়গাগুলো তো মানে পাহাড়ি রাস্তা তো এমনিতেই নর্মাল রাস্তাগুলোর চেয়ে একটু ন্যারো হয়, একটু সংকীর্ণ থাকে। তো অনেক একটু হিসেব নিকেশ ডিফারেন্ট করেই জি। হচ্ছে যে হ্যাঁ, একটু হিসেব নিকেশ করেই হচ্ছে গাড়িগুলো চালাতে হয়। তো ওই টার্ন গুলো যখন নেয় তখন যারা ওই সাইড থেকে একটা গাড়ি যে আসছে কি না সেটা কিন্তু দেখার কোনো উপায় নেই। তো সেই জন্য হচ্ছে ওরা ওইখানে দেখলাম যেটা করে, সেখানে হচ্ছে আপনার একটা রাউন্ড মিরর বসায় রাখে, সো দ্যাট দুই পাশ থেকেই জি গাড়ির ড্রাইভাররা যেন দেখতে পারে যে ওই সাইড থেকে কে মানুষ আসতেছে, আবার এই সাইড থেকেও যেন কে আসতেছে, এটা ক্যাশ যেন দেখা যায়। তো জি, আমাদের দেশে আসলে এই খুবই সুন্দর ধরনের একটা আইডিয়া পদক্ষেপ, হ্যাঁ, এই ধরনের পদক্ষেপ গুলো নেওয়া নিলে উচিত। কিন্তু হচ্ছে আমাদের সড়ক দুর্ঘটনার যে কথাটা বলছিলাম, ওই ব্যাপারটা কিন্তু অনেকটাই আসলে রোধ করা সম্ভব। তারপরে আরো একটা জিনিস জি আমি দেখলাম যেটা আমার কাছে মনে হয়, ধরেন আহ, আমি ঢাকাতে থাকি, তো ঢাকাতে হচ্ছে ধরেন একটি আহ, বেশ দারুণ জনপ্রিয় একটি স্পট হচ্ছে হাতির ঝিল।
হাতির ঝিলে অনেকেই ঘুরতে যায়, বা হাতির ঝিল। হাতির ঝিলে তুলনামূলকভাবে অনেকেই গাড়ি নিয়ে যায়, কারণ ঢাকার অন্যান্য জায়গার মতো একটু জ্যামটা কম থাকে, ট্রাফিক জ্যামটা কম। তো হাতির ঝিলে হচ্ছে আপনার যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন তার একটা নির্দিষ্ট আহ, মানে স্পিড লিমিটেশন দেয়া আছে, যে আপনি সর্বোচ্চ গতিসীমা কতটুকু। তো এটা আসলে জি, শুধুমাত্র বাট যে এটা হাতির ঝিল তা কিন্তু না, এটা ও সব জায়গাতেই থাকে, কিন্তু কেউ কিন্তু আসলে এটা কেউ তোয়াক্কা করে না, মানেও না। কিন্তু জি, দেশের বাইরে গেলে কেউ খেয়াল আমি রাখেন। হচ্ছে, হ্যাঁ একদমই তাই। তো দেশের বাইরে যখন আমি ভারতে যাওয়া হয়েছে, এই জন্য আমি সেই এক্সাম্পলটাই দিচ্ছি। আহ ওদের আর আমাদের সাথে তো খুব একটা তফাৎ নেই। তো সেই জন্য বলছি, ওদের ওইখানে কিন্তু যদি সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার দেয়া থাকে, ওরা কিন্তু সেই 40 কিলোমিটারটাই এনশিওর করে, কারণ আপনি যদি 40 কিলোমিটার পার হয়ে যান, তখন কিন্তু প্রশাসনিক ভাবে বা ওই ট্রাফিক ফাইন কন্ট্রোল হবে, সিস্টেম ওরা কিন্তু ফাইন করবে আপনাকে। তো জি, ওই আইনটা যেমন জরিমানা করা করবে, হচ্ছে, আসলে জি। আইনের প্রয়োগটাও দরকার। এটা আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে আইনগুলোকে জি, আসলে অনেক প্রপারলি ইম্পর্টেন্ট। মানানোর জন্য। তো যাই হোক, এবার একটু জানতে চাচ্ছি, একটু খুব ট্রেন্ডি বা কারেন্ট যেই একটা আমাদের সবচেয়ে বড় ঘটনা, সেটা হচ্ছে করোনা। তো করোনা নিয়ে একটা প্রশ্ন আপনাকে করি, করোনাকালীন সময় আপনি কিভাবে আপনার দিনগুলো কাটাচ্ছেন? করোনা আপনার, যেহেতু আমি 2020 সালের ফেব্রুয়ারি 1 তারিখে আপনার বাংলাদেশ 64 ডিস্ট্রিক্ট কমপ্লিট করি, সো আজকে আপনার এপ্রিলের আজকে কত তারিখ জানি, 28 এপ্রিল। সো প্রায় 1 বছর 2 মাস হয়ে গেছে আমি কিন্তু আর সিলেট বিভাগের বাইরেও বের হই নাই। তার মানে প্রায় 1 বছর 2 মাস। সো এর দ্য মেইন রিজন হচ্ছে কোভিড-19। বাট আমি কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড না, কারণ কোভিড-19 কয়েক লক্ষ মানুষ মারা গেছে, বাট এখন আমি জীবিত আছি। অবশ্য আল্লাহর কাছে শুক্রিয়া। আর এই সময়টা আমি মানে সবচেয়ে বেশি ইয়ে করতেছি, মানে টাকা পয়সা আমি জমানোর চেষ্টা করতেছি নেক্সট ট্যুরের জন্য। যেহেতু আমার মানে আমার লাইফ টাইম একটা গোল হচ্ছে আমি ওয়ার্ল্ডের প্রতিটা দেশ ভ্রমণ করব। সো আমি একটু মানে টাকা পয়সা ম্যানেজ করতেছি, আর তারপর রিসার্চ করতেছি যে কোন দেশে গেলে কিভাবে খরচ হবে, কিরকম মানে টাকা পয়সা বাঁচানো যায়, বা কোন কোন ওয়ে আপনার দেখতে পারবেন। আমি বিভিন্ন ফেসবুকে বা ইউটিউবে বিশেষ করে ভিডিও দেখি অন্যান্য ট্রাভেলারদের জন্য। তার বাদে বিভিন্ন ওয়েবসাইট আছে, মানে অনেকগুলা ওয়ে আছে। আমাদের তো আর মনে করেন ইন্টারনেটের যুগে যদি আপনি বলেন আমি এইটা পারি না, এইটা জানি না, এইটা কিভাবে, সো এটা আপনার জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড। সো আমি এগুলো একটু নোট ডাউন রাখার চেষ্টা করতেছি যে কিভাবে যত কম ওয়েতে মানে আপনার ঘোরা যায় বাইরের দেশে। বাইরের দেশের নিয়ম কানুনও ডিফারেন্ট। আপনি যদি আপনি রাজশাহীতে গিয়ে চিল্লাচিল্লি করলে হয়তো কেউ কিছু বলবে না, বাট আপনি যদি কোনো প্রবলেম হয় তো আপনি মানে সলিউশনটা পাবেন। বাট বাইরের দেশে আপনি কোনো প্রবলেমে পড়লে আপনার সবচেয়ে বড় প্রবলেমটা হবে আপনি দেশের বাইরে আসছেন, তাদের রুলস এন্ড রেগুলেশন ডিফারেন্ট। সো এটা আপনাকে মানিয়ে নিতে হবে। আর আমি বর্তমানে এগুলোই চেষ্টা করতেছি যে যে বাইরের দেশে এবং তার অবশ্যই তাদের সবচেয়ে বড় বিষয় যেটা কালচার। সবার কালচার কিন্তু সেম না। আপনি যদি আবার তাদের মানে সবার কালচারকে রেসপেক্ট করতে হবে, মানুষ ডিফারেন্ট, টেস্ট ডিফারেন্ট। সো এগুলোই মানে রিসার্চ করার একটু চেষ্টা করতেছি বর্তমানে। ধন্যবাদ। এটা একটা খুব ভালো কথা বলেছেন, এই যে কালচার ডিফারেন্ট, আসলে ভ্রমণের এই একটা জিনিস খুব মজার একটা জায়গা, যে ভ্রমণ করলে ডিফারেন্ট ডিফারেন্ট কালচার জি, সম্পর্কে অনেক কিছু জানা যায়, অনেক এক্সপ্লোর জানা করার যায়। জায়গা থাকে। হ্যাঁ, এটা ভালো লেগেছে। আচ্ছা, জি, ধরেন আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে আসলে এই যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলি বা পর্যটন শিল্প যেটাই বলি না কেন, এটার সম্ভাবনা আপনার কাছে কতটুকু মনে হয়? বা আসলে বাংলাদেশকে মানে বহির্বিশ্বের যে সকল পর্যটকরা আছে, আমাদের দেশে কিন্তু অন্যান্য দেশের তুলনায় মানে বিদেশি পর্যটকের আনা মানে আসার সংখ্যাটা কিন্তু একটু কম। তো এই ক্ষেত্রে মানে যদি কম। বিদেশি পর্যটক না আসে, তাহলে কিন্তু ওইভাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রির বিজনেস নেই, মানে নাই বললেই চলে। কারণ এখানে জি, হচ্ছে কিন্তু আহ এখানে এমন একটা হচ্ছে ব্যাপার যে ডোমেস্টিক ট্যুরিস্ট দিয়ে কিন্তু হচ্ছে আপনি ওইভাবেই করতে পারবেন না, মানে ইনকাম করা পসিবল। তো এই জি, জন্য হচ্ছে আপনার যত জি, বেশি, ডোমেস্টিক টুরিস্ট মানে তো দেশের টাকা দেশেই থাকবে। রাইট, তো আপনার যখন ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আসবে, তখন আপনার এই বিজনেসটা আরো বেশি জি, ফ্লারিশ করবে। তো এখন আপনার কাছে কি মনে হয় যে আসলে আমরা আরেকটু বিজনেস। কিভাবে আমরা ফরেন ট্যুরিস্ট আমরা অ্যাট্রাক্ট করতে পারি, কিভাবে আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশন গুলো আরেকটু মানুষের কাছে পৌঁছায় দেওয়া সম্ভব হতে পারে?
তো ফার্স্ট অফ অল ফরেন টুরিস্ট নিয়ে আসলে যে আমাদের যে প্রফিটটা হবে দেখবেন, ফরেন টুরিস্টরা আসা আসা মানেই যে ওরা মানে টাকা পয়সা খরচ হবে, আমাদের দেশের ইকোনমি মানে প্লাস পয়েন্ট যোগ হবে, এবং তাদের দেখে দেখবেন আরো 2-3 জন আসতেছে, ঘুরতে আসতেছে। সো বাংলাদেশে আপনার ট্রাভেল ব্লগার যারা আছে, ড্রিউ বিনস্কি আছে, ইবা জুবেক আছে, তারপর ফুড ব্লগার দা ফুড রেঞ্জার আছে, ওরা কিন্তু বাংলাদেশে ভিজিট করে গেছে, এবং যে ভিডিওগুলা করে গেছে প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউজ, এবং তাদের দেখে কিন্তু আরো অনেক মানুষ বাংলাদেশে আসা ট্রাই করতেছে। সো এর মাধ্যমে আমাদের প্লাস পয়েন্টটা হচ্ছে তাদেরকে ফার্স্টে ইনভাইটেশন করা। কয়েকদিন আগে আমি দেখছি পাকিস্তানে বিভিন্ন ধরনের বিভিন্ন অনেক ধরনের ব্লগারদেরকে কিন্তু ওরা ইনভাইট করছে যে এই এই প্রোগ্রামের জন্য আসেন। তো ওরা যখন ভিডিও করছে অনেক মানুষ কমেন্ট করছে যে আই ওয়ান্ট টু গো টু পাকিস্তান ফর দিস রিজন, এই রিজন। সো বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে অবশ্যই বাইরের দেশে ওয়ার্ল্ড ক্লাস যে ট্রাভেল ব্লগার আছে তাদেরকে ইনভাইট করতে হবে, তাদেরকে মানে ফেসিলিটি ভালো দিতে হবে। এখন আপনি তাদেরকে ভালো ফেসিলিটি দিলে, শুধু তাদেরকে ফেসিলিটি ভালো দিলে হবে না, সামনে যারা আসবে তারাও যাতে ফেসিলিটিরা সেম ফেসিলিটি ইনশিওর করতে হবে। বাংলাদেশ হচ্ছে লিস্ট ভিজিটেড কান্ট্রি, যার কারণে অনেক দেশেরই মানুষরা চায় যে বাংলাদেশে ভিজিট করতে। কিন্তু মেইন সমস্যা হচ্ছে বাংলাদেশের ফার্স্টে যখন ওরা বাংলাদেশের এয়ারপোর্টে আসে, এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে কয়েকদিন আগে আমি একজন ভিডিও দেখছি যে টেস্কিটা এবার বলে 1,000 টাকা 1,000 টাকা, ও কোয়েকশন করতেছে কোথায়, মানে কোথায় যাব সেটাই বলতেছে না, শুধু বলতেছে 1,000 টাকা। সো এগুলা মানে খুবই মানে ইয়ে করতে হবে, মানে চেঞ্জ করতে হবে আমাদের উবার সার্ভিসটা আরো আরো মানে আপডেট করতে হবে। তারপর আপনার বাংলাদেশের ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটকে আরো মানে আপডেট করতে হবে, যাতে কোথায় হোটেলে কোন কত লো কস্টে থাকা যায়। তারপর আপনার সিলেট বলেন, ঢাকা বলেন, আমাদের তো মেইন টুরিস্ট স্পটই হচ্ছে সিলেট এবং কক্সবাজার আর সুন্দরবন। সো আপনি এই জায়গাগুলোকে এমন ভাবে মানে আপনি হাইলাইটস করবেন যাতে বিদেশের টুরিস্টরা আসলে মানে এমন একটা ফিল যাতে ওরা গিয়ে সাজেস্ট করে যে আপা বাংলাদেশ ট্রাভেল করে আসে। মালদ্বীপে কেন মালদ্বীপ কেউ যায়, মালদ্বীপের শুধু যে সৌন্দর্য তা কিন্তু না, মালদ্বীপের চেয়ে কম কিন্তু আমাদের সেন্ট মার্টিন না। বাট সেন্ট মার্টিনের ফেসিলিটি কি দেখেন, আপনি যদি কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যেতে চান আপনার এক জাহাজে প্রায় 500 মানুষ, বাট এটার ক্যাপাসিটি আছে 250। সো ফরেনরা যখন এভাবে যাবে তখন ওরা তো নিজের লাইফ রিস্ক নিয়ে কখনো ট্রাভেল করতে চাইবে না। সো এগুলা মানে অনেক ধরনের প্রবলেম আছে, প্রবলেমের তো শেষ নাই। আর স্পেসিফিক কিছু আপনি যদি প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন, ধরেন ট্রাভেলিং এর মেইন যে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হোটেলগুলো, আপনি হোটেল কিভাবে ইজিলি বুকিং দিতে পারে, তারপর ট্রান্সপোর্ট কস্ট, ফুড কস্ট তেমন একটা বাংলাদেশের মধ্যে আমার কাছে মনে হয় না, কারণ সব জায়গায় খাবার ভালো, টাকা পয়সা 2 নম্বর ক্ষেত্রে। সো হোটেল এবং ট্রান্সপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। সো এই দুইটা যদি একটু মানে ফার্স্টেই ইনক্লুড করা হয়, দেখেন বাংলাদেশের যে সাজেক আছে, আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর প্লেস যদি বলেন সাজেক, এই সাজেককেই হাইলাইটস করে অনেক কাস্টমার বাংলাদেশে আনা পসিবল, ফরেন যে কাস্টমার আছে। সাজেকে যদি জাস্ট আপনি দুলনা দেন, ওইটা যদি ভিডিও দেখে মানুষ, তার্কির ভিডিও দেখে যে তার্কিতে আপনার আকাশের উপর দুলনা দিয়ে কি সুন্দর মানে একটা ভিডিও আছে, ইন্দোনেশিয়ায় ভিডিও আছে, বাট বাংলাদেশে জাস্ট সাজেকে এরকম একটা দেন মানে এত ব্যাপারটা হবে। তারপর আপনার স্কাই ড্রাইভিং দুবাইতে আছে, বাংলাদেশের নতুন কয়েকদিন আগে দেখছি স্টার্ট করতেছে আপনার স্কাই ডাইন কক্সবাজারে। সো এটা জোস একটা প্রজেক্ট, আমার খুবই ভালো লাগছে, বাট গভর্নমেন্টের না, এটা কিন্তু প্রাইভেট কোম্পানি। যেটাই হোক, প্রাইভেট কোম্পানি হোক, দেশের তো অবশ্যই পজিটিভ দিক। তারপর অনেক ধরনের ফেসিলিটি আছে, আপনি জাস্ট ইন্ডিয়াতে যান, আপনি ইয়ে ইন্দোনেশিয়াতে যান, দেখবেন অনেক ধরনের ফেসিলিটি আছে। দরকার হলে তাদেরকে ফলো করেন, অসুবিধা তো নাই, ফলো করতে তো অসুবিধা নাই। বাট এগুলো যদি হয় তাহলে মনে করেন মানে আমাদের দেশে পর্যটন 100% মানে গ্রোথ হবে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ, ভালো বলেছেন। আচ্ছা, এর ফাঁকে আমাদের কিছু মজার কমেন্ট এসেছে, আমরা একটু কমেন্ট গুলো রিড আউট করি। আতার রাফি জি। ওয়ার্ল্ড ট্যুর দেখতে চাই। তারপর হচ্ছে মাসুদ আজাদ, উনি লিখেছে মমিনুল হক ফাহিম ভাই দ্য পয়েন্ট অফ আওয়ার প্রাইড। সাজলে ফাহিম, এক বড় না দুই বড়, ফাহিম ভাইয়ের মন বড়। দ্যাটস গ্রেট, প্রিটি ইন্টারেস্টিং কমেন্ট। মাহবুবুর রহমান ভাই একটি লাভ রেট দিয়েছে। নাজমুল নবিল, মমিনুল হক ফাহিম আওয়ার প্রাইড। HM সালাম, নাইস টু হিয়ার ইউর অসাম ট্রাভেল এক্সপিরিয়েন্সেস ফাহিম। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে আছেন, আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন। আশা করছি
আপনারা প্রোগ্রামটি শেয়ার করবেন। শেয়ার করলে আমাদের আরো কিছু অডিয়েন্স বাড়বে, ভিউয়ার্স বাড়বে, আমাদের এই আলোচনাগুলো, এই বার্তাগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। আসলে বাংলাদেশে আমি একটা জিনিস বিশ্বাস করি যে বাংলাদেশে অনেক ভ্রমণ প্রেমী মানুষ আছে যারা আসলে ঘুরতে চায়, কিন্তু হয়তো বিভিন্ন পারিপার্শ্বিক কারণে বা প্রপার আসলে যে এতক্ষণ আমরা যে সমস্যাগুলো নিয়ে কথা বললাম এই ধরনের সমস্যার কারণে হয়তো বা অনেকে সেইভাবে ঘোরার জন্য আগ্রহী হয়ে ওঠে না, বা আগ্রহ থাকলেও পরবর্তীতে আগ্রহটা হারিয়ে ফেলে। এই জায়গাগুলোতে আসলে আমাদের সবারই কাজ করা উচিত। তো এবার আমি আরেকটা জিনিস একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা কিন্তু মোটামুটি অলমোস্ট সেম জেনারেশনের মানুষ। তো সেই জায়গা থেকে বলতে গেলে ইদানিং কালে কিন্তু আগের চেয়ে মানে বাংলাদেশের যুব সমাজের মধ্যে ট্রাভেলিং যেই ট্রেন্ড, মানে ঘুরতে যাওয়ার যেই প্রবণতাটা, এটা কিন্তু অনেক বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। আমরা জানি ফেসবুকে ট্রাভেলিং জি রিলেটেড অনেক পেজ এবং গ্রুপ আছে যারা কন্টিনিউয়াসলি বাংলাদেশ বা বাংলাদেশের বাইরের বিভিন্ন স্পট গুলোকে তারা প্রমোট করছে। তো এভাবে দিন দিন হচ্ছে ট্রাভেলিং বা ট্রাভেলারদের পরিমাণটা বাড়ছে। তো এই জিনিসটার যেমন একটা পজিটিভ দিক আছে, আবার একটা নেগেটিভ দিক আমার কাছে খুব বেশি মনে হয়। যেমন হচ্ছে আমি আপনাকে বলি যে সবাই হচ্ছে যারা এই পর্যটন সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত সবাই কিন্তু করোনায় ক্ষতিগ্রস্ত। মানে শুধুমাত্র পর্যটন ব্যবসা তা না, মোটামুটি সব পেশার মানুষই ক্ষতিগ্রস্ত। কিন্তু আমি সব সব যদি ব্যবসায়ী। স্পেসিফিক করি, জি হ্যাঁ, যদি আমি একদম স্পেসিফিক করে মানে ট্যুরিজম রিলেটেড ইন্ডাস্ট্রির কথা বলি, তখন আমার কাছে করোনাটা একটা মনে হয় যে আমাদের জন্য আশীর্বাদ। এই জন্য আশীর্বাদ মনে হয় যে আজকে ধরেন যেভাবে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, যেমন আমি যদি সেন্ট মার্টিনের কথা বলি, সেন্ট মার্টিন কিন্তু বেশ ঝুঁকির মধ্যে আছে প্রাকৃতিকগত ভাবে, এবং একবার হচ্ছে পর্যটক যাওয়া জি বেশ কিছুদিন বন্ধ ছিল। কক্সবাজার তো অলরেডি মানে একটা পলিউটেড জায়গা। তারপরে এছাড়াও যদি সেন্ট আমাদের মার্টিনের। হুম হুম। জি তারপর। জি তো যেটা হচ্ছে সেন্ট মার্টিনের অনেক কিন্তু বর্তমানে হোটেল মুটেল ভাঙা হচ্ছে, কারণ একটু হয়ে যাচ্ছে, সেন্ট হুম, মার্টিনের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে যে বর্তমানে। ভারসাম্য, যে প্রকৃতির যে ভারসাম্যটা, সে ব্যালেন্সটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে করোনা আসার পরে যখন হচ্ছে ট্যুরিস্টদের মধ্যে একটি ভাটা পড়লো, তখন কিন্তু হচ্ছে প্রকৃতি নিজের মতো করে আবার তাকে নিজে কিন্তু রিকভার করে নিচ্ছে। আপনি যদি কক্সবাজারের কথা বলেন, আমরা গতবার টিভিতে দেখেছিলাম যে জি কক্সবাজারের বিচের দিকে আবার ডলফিন লাফাচ্ছে, বা কক্সবাজারের বিচে অনেক ডলফিন সুন্দর আসতেছে। সুন্দর মানে প্রাণ বৈচিত্র্য গড়ে উঠছে। তো এরকম এটা শুধুমাত্র কক্সবাজার না, প্রত্যেকটা জায়গাতেই। তো আমরা যখন এখন সব ট্রাভেলার জায়গায়। বেড়েছে, এটা আমি কথাটা এই জন্য বললাম যে ধরেন কোনো একটা আপনি হচ্ছে ঝিরি পথে আপনি ট্রেকিং করতে যাচ্ছেন, ঝিরি পথে ট্রেকিং করতে যাওয়ার সময় কোনো একটা পাথরের গায়ে আপনি আপনার নাম লিখে চলে আসলেন, বা আপনি সাথে ড্রাই ফুড নিচ্ছেন, চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট বা পানির বোতল আপনি সেইখানটাতে ফেলে এসে আপনি জায়গাটা নষ্ট করছেন। তো এই যে আমাদের মানে আমরা ভ্রমণ করতে পছন্দ করি, কিন্তু ভ্রমণ করার যে জায়গাটা, ওই জায়গাটার প্রতি যে আমাদের ভালোবাসাটা নেই, আমরা যে জায়গাটা দিন দিন দূষিত করে ফেলছি। তো এই বিষয়ে আসলে আপনার মতামত বা পরামর্শ কি? আপনার মতামত বা পরামর্শ কি? ফাহিম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? দুঃখিত, জি শুনতে পারছি। তো ফার্স্টে যখন আপনি বললেন যে আমাদের যে অনেক ইয়াং জেনারেশন পর্যটনের দিকে একটু মানে ইনক্লুড হচ্ছে, সো এইটা পজিটিভ দিক হচ্ছে। দেখেন আমাদের দেশে যেহেতু এত বেশি মানুষ, এবং সবচেয়ে বেশি আমাদের দেশে সবচেয়ে বেশি হচ্ছে ইয়াং জেনারেশন। সো একটা দেশ, যে কোনো দেশই বলেন, যদি হয়তো একদম উপরের দিকে উঠে যাবে, হয়তো একদম নিচের দিকে চলে যাবে, ডিপেন্ডস অন ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশন যদি আপনার খারাপ কাজের দিকে যায়, তাহলে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু মানে মানে ইয়ে করবে, খারাপ দিকে চলে যেতে পসিবল। কারণ এই ইয়াং জেনারেশনটাই সবচেয়ে বেশি মনে করেন ইনকামটা করে। কারণ যারা বর্তমানে বৃদ্ধ আছে, বৃদ্ধর সংখ্যা কম, বৃদ্ধ আছে তারা কিন্তু তেমন একটা মনে করেন ইনকামের সাথে রিলেটেড না। যারা একদম বয়স্ক আছে তারা তো ইনকাম পসিবিলিটিও না। সো প্রতিটা দেশেরই মানে অন্যান্য দেশে দেখেন তাদের ইয়াং জেনারেশনটা কম, মানে তাদের বৃদ্ধের সংখ্যাটা বেশি, যার কারণে তাদের যে
আপনার ইকোনমি যেটা এটা বৃদ্ধি পাওয়া একটু টাফ হয়ে যাচ্ছে, বাট বাংলাদেশের ক্ষেত্রে এটা অবশ্যই আশীর্বাদ যে আমাদের ইয়াং জেনারেশনটা আপনার বেশি, বাট ইয়াং জেনারেশনকে কাজে লাগাতে হবে। আমাদের দেশে বর্তমানে দেখেন ইয়াং জেনারেশনটা একটু পজিটিভলি হচ্ছে, বলবো না 100% পজিটিভ, একটু পজিটিভ আছে। আমরা বাংলাদেশ হচ্ছে আজকে সমস্ত পৃথিবীর 2 নম্বর হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং এর দিক দিয়ে, মানে অনলাইনের আয়ের দিক থেকে। তারপর আমরা এখন যে কোনো মনে করেন আমরা যে কোনো একদিকেই দাবি চলছি, যে কোনো ভাবে আমাদেরকে ইনকাম করতে হবে। সো সেই কারণে অনেক অনেক আসতেছে পর্যটন শিল্পেও। কারণ পর্যটন শিল্পে আপনার মনে করেন আপনি যদি একটু ফেসবুক গ্রুপ বা আপনার ইউটিউবও চ্যানেল করতে পারেন, ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তারপর আবার আপনি যদি ফটোগ্রাফি করেন, ফটোগ্রাফি থেকে আপনি এক্সিবিশন থেকে বা বিভিন্ন ওয়েবসাইটে আপনি ফটো সেল দিয়েও ইনকাম করতে পারবেন। আমিও আপনার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের একটি ফটোগ্রাফি এক্সিবিশন আমার ফটো সাবমিট করি, প্রায় 9,000 টাকা পাই, এবং ফার্স্ট প্রাইজ ছিল কিন্তু 1 লক্ষ টাকা। সো এদিক থেকে আপনার একটা প্লাস পয়েন্ট যে আপনি ফটোগ্রাফি করেও কিন্তু ইনকাম করতে পারছেন। ঘুরতে যাওয়া মানে এই নয় যে শুধু কক্সবাজারে গিয়ে কয়টা ফটো তুলে আসবো। ঘোরার সময় আপনি যদি একটা ব্লগও লিখেন, কন্টেন্টও লিখেন, আপনার যদি ওয়েবসাইটে থাকে, ওয়েবসাইট একটা ক্রিয়েট করেন, সেটা থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সো ইনকামের অনেকগুলো স্কোপ আছে। আর আপনার সেকেন্ড যে কোয়েশ্চনটা ছিল যে আমাদের ইয়াং জেনারেশন, এটা আমি একটু ক্লিয়ার হয়নি, একটা যদি আবার বলতেন, নেগেটিভ যে দিকটা ছিল। ইয়াং জেনারেশন যারা হচ্ছে ঘুরতে যাচ্ছে, দেখা যাচ্ছে যে ধরেন যে স্পটে ঘুরতে যাচ্ছে, ধরেন বিছানাকান্দি গেল, এখন বিছানাকান্দি গিয়ে আমি বিছানাকান্দির জায়গাটা আমি বুঝতে নষ্ট পারছি, ওই যে করে ফেললাম, পাথরে লিখে রাখে। পাথরে জি লেখা জি বা হচ্ছে ময়লা ফেলে আসা বা ধরেন জোরে লাউড স্পিকার জি, বুঝতে বাজানো, পারছি। এই যে আমাদের চিপস। অসচেতনতার জায়গাগুলো। জি, আসলে এইটা কি বলবো, মানে যদি নিজের বিবেক না থাকে, আমি নিজেই ভয়ে অনেক সময় কথা বলি না। আমার সিলেটে যখন অনেক সময় বিছনাকান্দিতে মাঝে মাঝে যাই, যে দেখি মানুষ একটা আপনার ড্রিঙ্কস খেলো, খেয়ে ফালাই দিছে, ভাই আপনি এটা কে খেলে ফেলেন, আপনার বাপের নাকি সম্পত্তি, কি আপনার বাপের, বা এরকম সবসময় কমেন্ট শুনতে আমরা পাই। সো এইটা সম্পূর্ণ মেন্টালিটি ব্যাপার। আর আমি বলবো এইটার ওভারকামের একটাই সলিউশন হচ্ছে আমাদের বাঙালিদের জন্য ফাইন করা। যত বেশি ফাইন করা যায়, মানে ফাইন করেন, দেখবেন একদিন একদিন মানে লাইনে আসতে বাধ্য। এবং আজকে যারা উন্নত দেশ আছে তারা কিন্তু এমনি এমনিতেই সভ্য সভ্য হয় নাই, তাদেরও কিন্তু এরকম ভাবে আপনি যদি জেনে থাকেন বা অনেকে জানবেন যে সবচেয়ে বেশি তাদেরকে ফাইন করা হয়। কিছু মানে একটা রং করলেই তাদের উপর একটা জরিমানা করা হয়, যার কারণে তারাও আজকে মানে এই জিনিসগুলা আহ নিতে বাধ্য হচ্ছে। সো আমার কাছে এটাই মনে হয় যে যদি যে কোনো মানে কোনো টুরিস্টরা এরকম মানে বিহেভ করবে, অবশ্যই তাদেরকে ফাইন করা। তারপরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদি আপনি যদি ঠিক না হন, যতই ফাইন করুক, যতই ইয়ে করুক, মানে দেশের কোনো মানে ক্ষতি হবে। সো আপনার এটা মেন্টালিটি পরিবর্তন সম্পূর্ণই করতে মানে হবে। পার্সোনাল, হ্যাঁ, মেন্টালিটি তো পরিবর্তন এইটা, করতে হবে, আপনি শিখতে হবে। এই জিনিসটার সবচেয়ে বড় উদাহরণ দেখতে পাই আমি, এটা আমার একদম পার্সোনাল একটা অবজারভেশন আমি বলি আপনাকে। ধরেন ওই যে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে যে কথা বলছিলাম, ধরেন আপনার সমগ্র ঢাকা শহর যদি খুব বিশৃঙ্খল অবস্থায় থাকে, ধরেন যে যার যার মতো করে চলছে, খুব আপনার কাছে খারাপ লাগছে ঢাকা শহরে চলতে, তো আপনি সেই ঢাকার যদি ক্যান্টনমেন্ট এলাকায় ঢোকেন, তখন কিন্তু দেখবেন মানে চিত্র একদমই চেঞ্জ। ওইখানে মানুষ হচ্ছে একদম ডিফারেন্ট, মানে, মনে হচ্ছে ইউরোপের কোন জায়গা চলে রাইট, আসছে। আমি হ্যাঁ গেছিলাম ইউরোপের কোনো ক্যান্টনমেন্টে, দিকে চলে আসছে, মনে হয় ইউরোপের কোন জায়গায় চলে আসছে। রাইট, হ্যাঁ। তো ওই ওই যে সিস্টেম মানার যে প্রবণতাটা, সেটাও কিন্তু আমরা বাঙালিরাই কিন্তু তখন সিস্টেমটা মানছে, আমাদের দেশের মানুষরাই মানছে। আবার যখন ওই জি, গন্ডি থেকে বের হয়ে যাচ্ছি, তো তখন আবার আমরা যে কি সেই। তো আসলে এটা সম্পূর্ণই হচ্ছে মেন্টালিটির ব্যাপার। আর আপনি যে কথাটা বলেন, আসলে মেন্টালিটি। পানিশমেন্টের ভয় জিনিসটা রাখা উচিত, থাকা উচিত, তাহলে হয়তোবা মানে যে আহ, এমনিতে সহজে শোনে না, তখন তাকে একটু জোর করে হলেও শোনানো উচিত, যেহেতু ভালোর জন্য আমরা সবাই করছি। তো যাই হোক, এবার একটু শেষ, আমরা আমাদের লাইভ সেশনের প্রায় শেষের দিকে। আমি একটু এ পর্যায়ে আজকে যে যে পর্যটন লিপির প্ল্যাটফর্মে আমরা কথা বলছি, পর্যটন লিপি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে বা পরামর্শ যদি থাকে কিভাবে আমরা আরো ভালো করতে পারি, বা যে কাজগুলো করছি তার যদি কোনো খারাপ দিক থেকে থাকে, আমাদেরকে যদি একটু সংক্ষেপে বলতেন। পর্যটন লিপি অবশ্যই আপনারা যেহেতু একটু ডিফারেন্ট ওয়েতে বাংলাদেশকে দেখানোর চেষ্টা করতেছেন আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে, সে এটা এটা অবশ্যই একটা পজিটিভ দিক। আর আপনারা যদি একটু ট্রাই করেন যে ফরেন, মানে ফরেন যে আপনার
টুরিস্টরা আসে তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়। সো যদি একটু ইংলিশ ভার্সনে আপনারা একটু ট্রাই করেন, সো এটা আমার কাছে বেস্ট মনে হবে। তাহলে ফরেন টুরিস্টরা আমাদের দেশে আসবে, আমাদের ইকোনমি একটা ইম্প্যাক্ট করবে। সেই সাথে ফরেন টুরিস্ট আসছে তাদের সাথে যে কমিউনিকেট হয়, আপনি যখন তাদের দেশে যাবেন তখন কিন্তু ওরা আপনাকে ওয়েলকাম করবে। আর আরো কিছু বিষয় আমি বলতে চাই, অনেক টাকা পয়সার একটু বিষয় বলতে চাই। অনেকে আছে যে টাকা পয়সার কারণে মানে ট্রাভেল করতে পারছে না, এটা কিন্তু মেজর একটা প্রবলেম। সো এটা ওভারকাম করার অনেক ওয়ে আছে। আপনি যদি মনে করেন ফ্রিল্যান্সিং এ আয় করতে পারেন, তারপর বিভিন্ন ধরনের ইনকাম সোর্স আছে, আয় করতে পারবেন। তারপরও অনেক ধরনের ট্যুরিস্টরা আছে, তাদেরকে আমি মানে তারা অনেক সময় ফলো করে। সেটা হচ্ছে দুইটা অ্যাপস এর নাম বলবো। একটা হচ্ছে কাউচ সার্ফিং। কাউচ সার্ফিং হচ্ছে আপনি যখন মনে করেন ইন্ডিয়াতে ঘুরতে গেলেন, সো বাংলাদেশ থেকে আপনি এই অ্যাপসে আপনার সবগুলো ইনফরমেশন দিয়ে লগ ইন করবেন। তো ইন্ডিয়াতে যাওয়ার জন্য আপনি একটি ইভেন্ট ক্রিয়েট করবেন যে আমি ইন্ডিয়াতে এত তারিখ এই দিল্লিতে এই জায়গায় যাব। তখন দেখবেন আপনাকে কিছু মানুষ হোস্ট করবে, মানে বলবে যে ঠিক আছে আমার বাসায় থাকতে পারো। এটা হচ্ছে আপনি ফ্রিতে তাদের বাসায় মানে থাকতে পারবেন। মনে করেন সিলেট, ঢাকা থেকে সিলেট একজন আসবে, বাট ও চাইতেছে না হোটেলে থাকার কষ্টটা মানে বিয়ার করতে। সো ও চাচ্ছে সিলেটের কোনো হোস্টের কাছে, লোকালের বাসায় স্টে করবে। সো এইটার জন্য দারুণ এক্সট্রা অ্যাপস, সেটা হচ্ছে কাউচ সার্ফিং। সো এটা আপনারা ফলো করতে পারেন। তারপর আরেকটা আছে হিচ হাইকিং। এইটা হচ্ছে আপনার রাস্তায় দেখবেন অনেক মানুষ মানে বিদেশে, বাংলাদেশে এটা মানে অনেক মানে খুবই রেয়ার, বিদেশে অনেক টুরিস্টরা এটা অ্যাপ্লাই করে। সো তারা দেখবেন লিফট চাচ্ছে। সো লিফট মানে কোনো ট্রাক, বাস, বিভিন্ন ধরনের যে যানবাহন আছে এগুলোতে যানবাহন। লিফট চাচ্ছে। সো এরকম যানবাহন, জি। সো একজন ইন্ডিয়ান একজন ট্রাভেলার আছে, ওনার ইউটিউবে একটা চ্যানেল আছে, ওনার নাম হচ্ছে নোমাদ সুভা। সো বর্তমানে উনি কিন্তু প্রায় আফ্রিকাতে চলে গেছেন জাস্ট এই হিচ হাইকিং করে, কাউচ সার্ফিং করে, আর টাকা পয়সা ইউটিউব থেকে ইনকাম করে। সো এইটা একটা গ্রেট একটা এক্সপিরিয়েন্স। যাদের টাকা পয়সা মানে আমার নিজেরই, আমি তো এরকম না যে আমি মিলিয়নারি। সো টাকা পয়সা সবারই প্রবলেম থাকে, সবাই এটা ওভারকাম করতে পারেন। আর আপনার এই যে কয়েকটা যে আপনার ট্রিক্স আছে এগুলো যদি ফলো করেন, সো আমার বিশ্বাস যেটা আপনারা ইজিলি মানে ট্রাভেল করতে পারবেন, একটু কষ্ট করতে হবে। ধন্যবাদ। আসলে এই আইডিয়া গুলো বেশ ইনোভেটিভ। যেমন আপনি যেই ব্যাপারগুলো বললেন, এই জিনিসগুলো জি, এখনো বাংলাদেশে ওইভাবে ইন্ট্রোডিউস হয়নি। যেমন বাইরে আরো একটি চালু প্র্যাকটিস হয় আছে, নাই। সেটা হচ্ছে যে হ্যাঁ, এয়ারবিএনবি। এয়ারবিএনবি এরকম একটা অ্যাপ আছে, সেটা আপনি চাইলে, এটা এয়ারবিএনবি, পেইড। জি। হ্যাঁ, আপনি টাকা দিয়ে হচ্ছে চাইলে কোনো লোকাল পিপলের বাসায় জি, আপনি চাইলে থাকতে পারেন। যেটাকে হচ্ছে খুব সম্ভবত লোকাল ট্যুরিজম বা এরকম কিছু একটা, মানে টার্মটা ঠিক আমার এক্সাক্ট মনে নেই। সো ওই জি, জায়গার মানুষ কিন্তু ঠিকই মানে স্থানীয় জি, লোকজন এইভাবে সার্ভ করে হচ্ছে ওরা আর্ন করতেছে থ্রু স্টে করে। মানে সার্ভিং টুরিস্ট। এবং এটা কিন্তু বেশ, আপনি সেফও বলতে পারেন, আপনার থাকার জন্য বেশ সেফ, এবং আপনি একটা বেটার জি, এনভায়রনমেন্ট পেলেন। তো এই প্র্যাকটিস গুলো আসলে আমরা বিশ্বাস করি যে খুব আহ, অচিরেই হয়তো বা বাংলাদেশে আস্তে আস্তে চালু হবে, এবং বাংলাদেশ সরকার আসলে এই জিনিসগুলো নিয়ে আরেকটু ফোকাস করে আরেকটু কাজ করবে আশা করছি। এবং সেই সাথে পর্যটন লিপিও কাজ করার চেষ্টা করে যাচ্ছে। তো ধন্যবাদ ফাহিম ভাই, আজকে এতটা আপনার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে আমাদের জন্য সময় দিয়েছেন। খুব ভালো লাগলো। আশা করছি পর্যটন লিপির সাথে থাকবেন, পর্যটন লিপির জন্য দোয়া করবেন যেন আমরা সামনে অনেক দূর যেতে পারি। জি, অবশ্যই। আর সবশেষে আমাদের দর্শকদের জি, উদ্দেশ্যে বা ইনশাল্লাহ। আমাদের বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলবেন প্লিজ। দর্শকের উদ্দেশ্যে আসলে ফার্স্টে আমি বলবো আপনারা বিদেশ অবশ্যই ভ্রমণ করেন, অসুবিধা নাই। আমি সবাই তো চাই বিদেশে ভ্রমণ করতে। সো বিদেশে ভ্রমণ করার আগে আপনি ট্রাই করেন যে আপনার দেশটা একটু দেখার জন্য। বাংলাদেশ কিন্তু আসলে অনেক সুন্দর, আমি সেটা মন থেকে বলতেছি। অনেক জায়গা হয়তো আপনি একটু ডিফিকাল্ট ফেস করতে পারবেন, বাট টুরিস্ট স্পট মানুষের সাথে যখন আপনি কমিউনিকেট করবেন, লোকাল মানুষের সাথে, তখন দেখবেন যে আপনি খুবই ফ্রেন্ডলি তাদের কাছ থেকে বিহেভ পাইতেছেন। আর ট্রাভেল করার সময় অবশ্যই আপনি পরিবেশের মানে অবশ্যই চিন্তা ভাবনা করবেন। আমি নিজেই আমার একদম লাস্টে যখন আমি প্রায় 49 ডিস্ট্রিক্ট ট্রাভেল করার পর হঠাৎ আমার কাছে মনে হয়েছে যে আমি তো শুধু ভ্রমণই করতেছি, ফটোই তুলতেছি, আর তেমন একটা করতেছি না। সো পরিবেশের জন্য কিছু করার প্রয়োজন। সো আমি আপনার 15টা জেলায়, আমি বাংলাদেশের 15টা জেলায় গাছ লাগিয়েছি। সো কয়েকদিন আগে ব্রিটিশ কাউন্সিলে একটা প্রোগ্রাম ছিল, একটা তাদের COP26, যেটা আপনার জাতিসংঘের একটি জলবায়ু পরিবর্তনের সম্মেলন হচ্ছে COP26। এটা হচ্ছে আপনার নভেম্বরের 1 তারিখ থেকে 12 তারিখ হবে স্কটল্যান্ডে।
সো এখানে তারা একটা আপনার ইয়ে আয়োজন করছে যে যারা আপনার জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতেছেন বা টাকা পয়সার অভাবে তাদের কাজটা মানে সাকসেস হচ্ছে না, তাদেরকে কিছু ফান্ডিং দিবে। সো আমি আমার এটা সাবমিট করি যে আমি 15টা জেলায় গাছ লাগাইছি আর 65 জেলায় গাছ লাগাতে চাই, বাট আমার টাকা পয়সা সমস্যা। সো এটা আমার অ্যাকসেপ্ট হয়ে প্রায় লক্ষ টাকার উপরে আমি ফান্ডিং পাবো। সো আমার আমার ইচ্ছা আছে যে আমি 64 জেলায় গাছ লাগাবো। যদি পসিবল না হয় তাহলে প্ল্যান বি হচ্ছে, যদি এরকম করোনা পরিস্থিতি থাকে বা লকডাউন থাকে, জুনের ভিতরে এটা আমার সাবমিট করতে হবে, তাহলে আমি প্রতিটি জেলায় আমার যে পরিচিত মানুষ আছে তাদের মাধ্যমে আমি গাছ লাগাতে পারবো। সো আপনি দেখেন একটা থেকে কিন্তু আরেকটা অপরচুনিটি তৈরি হচ্ছে। আপনি শুধু যদি ভ্রমণ করেন, ভ্রমণের সময় যদি ফটো ফটো তুলেন, আপনি সেটা সেল করতে পারতেছেন। যদি একটু পরিবেশের জন্য খেয়াল রাখেন, ইউটিউবিং যদি করেন, তাহলে অনেক পজিটিভ ওয়ে আছে আপনার আপনার ভ্রমণের সময়। শুধু যে ভ্রমণ করবেন তাও না, তারপর দেখবেন বাংলাদেশে যদি বলেন যে বাংলাদেশের মানুষ তেমন একটা ভ্রমণ করেন না, তাহলে বলবো সেটা ভুল। বাংলাদেশের নাজমুন নাহার আছেন, কাজী আসমা আছেন, তানভীর অপু আছেন, তারপর এরা এরা তিনজনই কিন্তু প্রায় 130 150টা দেশ ভ্রমণ করে ফেলছেন অলরেডি। তারা কিন্তু বাংলাদেশের নাগরিক, বাংলাদেশেই থাকেন ওনার তিনজনই। তারপর আমেরিকান একজন আছেন বংশোদ্ভূত, উনি পৃথিবীর প্রায় 193টা দেশ অলরেডি ভ্রমণ শেষ করেছেন। সো সবসময় যাদের কাছ থেকে ইন্সপায়ার পাওয়া যায় তাদেরকে সবসময় ফলো করবেন। যারা আপনাকে পেছন দিকে টান দিবে তাদেরকে ফলো করবেন না। আমাকেও আমার এক ফ্রেন্ড বলে যে যার কোনো কাজ নেই সেই বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করে। সো নেগেটিভ মানুষ থাকবে, কমেন্ট করবে, সো তাদেরকে আপনি মানে তেমন একটা ইয়ে না করে সামনে আপনার ইন্সপিরেশন যাদেরকে আপনি আইকন হিসেবে দেখেন তাদেরকে ফলো করার সবসময় চেষ্টা করবেন। সো আমার এতটুকুই। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যত বেশি পারেন ভলেন্টারি ওয়ার্ক করেন। আমি অনেক ভলেন্টারি আপনার সংগঠনের সাথে জড়িত আছি, বন্ধু সভা বলেন, অ্যাক্টিভ সিটিজেন, ব্রিটিশ কাউন্সিল, হাঙ্গার প্রজেক্ট। সো তাদের সাথে মানে আপনি সংগঠনের সাথে জড়িত হওয়া মানে সারা বাংলাদেশের মানুষের সাথে আপনি জড়িত হওয়া। আপনি এখন রাজশাহীতে গেছেন, রংপুর গেছেন, খুলনা গেছেন, বরিশাল গেছেন, চিটাগাং গেছেন, কুমিল্লা গেছেন, যেখানেই যান কোনো প্রবলেম হলেই জাস্ট একটা গ্রুপে টেক্সট দিবেন যে আমি সিলেটের বন্ধু সভা, সিলেটের অ্যাক্টিভ সিটিজেন ইয়ুথ লিডার, আমি খুলনাতে আছি, আমার এই প্রবলেমটা হয়েছে, আমি মানে কি করতে পারি। দেখবেন আপনার মানে অনেক হেল্প পাবেন তাদের কাছ থেকে। সো শুধু আপনি জেলা ভিত্তিক মানে ইয়ে না করে সারা বাংলাদেশের মানুষের সাথে পরিচিত একটা বেস্ট একটা সুযোগ আছে। কিছু আপনি ভলেন্টারি ওয়ার্ক করেন, ভলেন্টারি কিছু সংগঠনের সাথে যুক্ত হন, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ আছে। সো এগুলোতে আমি ছিলাম এবং তাদের মাধ্যমে কিন্তু আমি হেল্প পাইছি। বিভিন্ন জেলায় গিয়ে গাছ লাগানো এটা কিন্তু পসিবল না। আপনি রাজশাহীতে গেছেন, কেউ চিনেন না, কোথায় গাছ লাগাবেন, কোথায় কি হবে। সো আমি তাদেরকে বলছি যে আপনার পরিচিত যে জায়গায় বলবেন সেখানে লাগাবো। ওরা বলছে যে ঠিক আছে আমার স্কুলে লাগান, আমার কলেজে লাগান, আমার সিটি কর্পোরেশন লাগান। সো তাদের তো হেল্প অবশ্যই লাগবে। সো সেটাই বলতে চাই, যত বেশি পারেন মানুষের সাথে কমিউনিকেট করেন, মানুষের সাথে বন্ধুত্ব করেন এবং সবার শেষে দেশের জন্য কাজ করবেন এবং বিনা স্বার্থে কাজ করবেন। আপনি যদি বলেন আমি এটা করতেছি হয়তো কোনো টাকা পাবো, সো স্বার্থ থাকলে আবার সমস্যা। আপনি বিনা স্বার্থে কাজ করবেন, ইনশাল্লাহ একদিন আপনি সাকসেস হবেন। সো অনেক কথা বলে ফেলছি, এটা হচ্ছে আমার শেষ সত্যি। এবং ধন্যবাদ ফাহিম ভাইকে আমাদের সাথে এসে যুক্ত হওয়ার জন্য। প্রোগ্রামকে আমাদেরকে এখানে আজকে শেষ করতে হচ্ছে। এই জি প্রোগ্রামটি আপনারা পরবর্তীতে দেখতে পারবেন ফেসবুকে, আমাদের যে পেজ রয়েছে facebook.com/পর্যটন নীতি, এবং সেই সাথে একই সবাইকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ইনস্টাগ্রাম পেজ instagram.com/পর্যটন নীতি, এবং সেই সাথে টুইটারেও আপনারা আপনাদেরকে twitter.com/পর্যটন লিপিতে পাবেন, এবং সেই সাথে অবশ্যই অবশ্যই আমাদের যেটা একদম নিজেদের প্ল্যাটফর্ম সেটা হচ্ছে পর্যটনলিপি.com, যেখানে আপনি ভার্চুয়ালি ট্যুর করার একটা সুযোগ পাবেন। আপনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ভ্রমণ স্থান সম্পর্কে আপনার আইডিয়া পেতে পারেন। তো সবাইকে পর্যটন লিপির সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, শুভরাত্রি, সবাইকে ভালো থাকবেন।